আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর খৈয়াম চৌধুরী, প্রভাষক, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই। তোমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে যারা মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আছো, তারা নিশ্চয়ই তোমরা ভালো আছো, ভালো পড়ালেখা করছো বলে আমার ধারণা, আমার বিশ্বাস। তোমরা এখন নিয়মিত পড়ালেখা করবে এবং অনলাইন ক্লাসগুলি অবশ্যই আমাদের দেখবে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়ালেখা করছো বলে আমার বিশ্বাস আছে বলে আমরাও তোমাদের জন্য অনলাইন ক্লাস করছি। তোমরা সময়ের অবশ্যই কোনো অপচয় করবে না, সময়ের যত্ন নিবে, সময় মতো ক্লাস করবে, ক্লাসের সমস্যাগুলো আমাদের সাথে সবসময় টেলিফোনে কথা বলবে। আচ্ছা, আজকে আমরা এখন যে চ্যাপ্টারটি ক্লাস নেব সেটা হলো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়, যেটা শেষ অধ্যায়। আমাদের আর চ্যাপ্টার নেই। আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8টা ছিল, এখানেও আমাদের চ্যাপ্টার অধ্যায় হলো 8টা। আজকে আমরা শেষ অধ্যায় অর্থাৎ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়ে আমরা আজকে ক্লাস করব। এই চ্যাপ্টারের নাম হলো সম্ভাবনা, যাকে আমরা ইংরেজিতে বলি প্রবাবিলিটি। ইংরেজিতে কী বলি? প্রবাবিলিটি, যাকে বাংলায় আমরা বলি সম্ভাবনা। আচ্ছা, সম্ভাবনাটা কি? সম্ভাবনাটা হলো নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী একটি অবস্থা। আমি কি বললাম? আগে সম্ভাবনা সম্পর্কে আবার জানতে হবে। সম্ভাবনা হলো নিশ্চয়তা ও অনিশ্চয়তার মধ্যবর্তী একটি অবস্থা। তাহলে আমি যদি বলি আজ বৃষ্টি হতে পারে, তাহলে এটি একটি কি? সম্ভাবনা। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, এটি হলো সম্ভাবনা। আরও সহজভাবে আমরা বলতে পারি করিম, রহিম, সলিম XYZ সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। অথবা আমরা বলতে পারি এবছর আমাদের কর্ণফুলী সরকারি কলেজ থেকে 100 জন GPA 5 পাবে। এটা হলো কি? সম্ভাবনা। এটা নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মাঝামাঝি একটি অবস্থান, পেতেও পারে, নাও পেতে পারে। এটাকে আমরা বলি সম্ভাবনা, বা ইংরেজিতে আমরা যাকে বলি প্রবাবিলিটি। তাহলে সম্ভাবনাটা কি? সম্ভাবনা সবসময় মাঝখানে অবস্থান করে। কোথায়? নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মাঝখানে অবস্থান করে। আচ্ছা, আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা ঘটে। আমরা জানি আমাদের আশেপাশে প্রতিনিয়ত দৈনন্দিন অনেক ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে এসব ঘটনার কোনো নিশ্চয়তা আমরা দিতে পাই না। আবার ঘটনাগুলো যে অনিশ্চিত তাও সেটা আমরা বলতে পাই না। এ ধরনের ঘটনাগুলো হলো সম্ভাব্য ঘটনা। আমরা খুব সহজেই বলতে পারি আমাদের দৈনন্দিন আশেপাশে প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক অনেক ঘটনা ঘটে। সেগুলি যেমন আমরা নিশ্চয়তা দিতে পাই না, তেমনি অপরপক্ষে আমরা সেগুলি যে অনিশ্চিত সেটাও আমরা বলতে পাই না। এই ধরনের যে কতগুলি ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটছে, একেই আমরা বলি সম্ভাব্য ঘটনা অথবা সম্ভাবনা আমরা বলতে পারি। সম্ভাবনার ক্ষেত্রে মানুষের জ্ঞান অপূর্ণ থাকে। আমরা কি বললাম? এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আমি বললাম যে সম্ভাবনার ক্ষেত্রে মানুষের জ্ঞানটা সবসময় অপূর্ণ থাকে। অর্থাৎ এসব ঘটনা কার্যক্রম সম্পর্কে মানুষ অল্প জানে। অর্থাৎ এগুলি সম্পর্কে আমাদের জ্ঞানটা সীমিত। আমরা অল্প জ্ঞান সম্পন্নভাবে আমরা অবস্থান করি। সেসব বিষয়ে আমাদের জ্ঞান হয় সম্ভাব্য। অন্যদিকে এমন অনেক বিষয় আছে যেগুলো হঠাৎ করে আমাদের সামনে এসে হাজির হয়। এগুলোকে আমরা বলি কি? আকস্মিক ঘটনা। এটাকে আমরা কী বলি? আকস্মিক ঘটনা। হঠাৎ করে একটি ঘটনা আমার সামনে, আমার চারপাশে ঘটে গেল, সেটাকে আমরা বলি কি? আকস্মিক ঘটনা। এই ধরনের ঘটনা নির্ণয় করতে আমরা পারি না। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম, সম্ভাবনা। তাহলে আমরা কি? সম্ভাবনা। আরেকটা হলো আকস্মিকতা। কি বললাম? তাহলে সম্ভাবনাটা কি? নিশ্চয়তা এবং অনিশ্চয়তার মাঝামাঝি একটি বা মধ্যবর্তী একটি অবস্থা। আরেকটা কি বললাম? আকস্মিকতা। এটা কি? এটা হলো হঠাৎ বা দৈবক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা। তাহলে কি বললাম? আকস্মিকতা কি? আকস্মিত হলো হঠাৎ করে অথবা দৈবক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা। অর্থাৎ আমি যদি বলি আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, একজন ব্যক্তি আমার বাসার কলিং বেল টিপল, দরজা খুলে তাকে আমি দেখলাম, এই লোকটা হঠাৎ করে চিনতে পারলাম না। অনেক বছর পর সে আসে আমার বাসা আসলো। এটা হঠাৎ করে সে আসলো, এটা হলো দৈবক্রমে আসা। সে আসার আসার কথা ছিল না, হঠাৎ করে আসে, এটা দৈবক্রমে আসছে আকস্মিকভাবে। আমি কখনো কল্পনা করি না। এটাকে আমরা বলি আকস্মিকতা, বা এটা বলে আকস্মিক ঘটনা।
অর্থাৎ আমরা যদি আরও সহজভাবে যেটা ব্যাখ্যা করতে পারি, যে স্টুডেন্ট কলেজে তার পারফরমেন্স খুব খারাপ, সে যদি বোর্ড পরীক্ষায় হঠাৎ করে জিপিএ 5 পেয়ে গোল্ডেন পেয়ে যায়, তখন এই ধরনের বিষয়, এই ধরনের যে ঘটনা, এটাকে আমরা বলি আকস্মিক ঘটনা। আমাদের প্রতিনিয়ত এই ধরনের আকস্মিক ঘটনা ঘটে থাকে। প্রত্যেক মানুষের ব্যক্তির জীবনে এই ধরনের আকস্মিক ঘটনা কোনো না কোনোভাবে হঠাৎ 1 বার 2 বার 3 বার ঘটতেই পারে। সেটা আমরা কখনো কখনো সেটা উপলব্ধি করতে পারি, কখনো সেটা উপলব্ধি করতে পারি না। আমরা সাধারণভাবে অনুমান করতে পারি, কখনো কখনো সেটা অনুমান করতে পারি না। যাই হোক, এই হলো সম্ভাবনা এবং আকস্মিকতা সম্পর্কে আমরা একটু তোমাদেরকে একটু ধারণা দিলাম। এখন এই সম্ভাবনার একটা ধারণা আরেকটু বিস্তৃত একটু কথা বলতে চাই। ইংরেজি প্রবাবিলিটি শব্দের বাংলা প্রতিশব্দ হলো কি? সম্ভাবনা। আচ্ছা, এখন সম্ভাবনাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমরা আগেই বলেছি যে বৃষ্টি হতে পারে, না হতে পারে, সে কাল আসবে, আমার মেহমান কাল আসতে পারে, নাও আসতে পারে। এই ধরনের সম্ভাবনা একটা ধারণা আমরা সবসময় প্রতিটা ক্ষেত্রেই আমরা করে থাকি। এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রে যেমন ভারতীয় যে দর্শন আছে, সেই দর্শনে জৈন সম্প্রদায় শ্বেতবাদ নামে একটা তথ্য প্রচার করে। তার মধ্যেই আধুনিক সম্ভাব্যতা বা সম্ভাবনা তথ্যের পূর্বাভাস দেওয়া যায়। অর্থাৎ আমরা ডিগ্রি পর্যায়ে মুসলিম দর্শন, ভারতীয় দর্শন দুটি আমরা বিষয় আমরা পড়ে থাকি। সেখানে ভারতীয় দর্শনে জৈন সম্প্রদায় তারা একটা থিওরি তারা দিয়ে গেছেন, যে থিওরির নাম হলো শ্বেতবাদ। এই শ্বেতবাদে একটা তথ্য তারা সবসময় প্রচার করে, তার ভিতরে আধুনিক যে সম্ভাব্যতা বা সম্ভাবনা তথ্যের সেখানে পূর্বাভাস আমরা দেখতে পাই। জৈন মতে প্রত্যেকটি বস্তু সম্পর্কিত বর্ণনার পূর্বে সাংখ্য শব্দটি ব্যবহার করা হয়। সাংখ্য বা শ্বেত শব্দটি ব্যবহার করা হয়। এই শ্বেত শব্দের অর্থ হলো হয়তো, সম্ভবত ইত্যাদি। তাহলে আমরা যে কথাটা বললাম, এই জৈন সম্প্রদায়ে এই শ্বেত শব্দের অর্থ হলো হয়তো, সম্ভবত ইত্যাদি। এই সম্ভাবনার ধারণা ভারতীয় দর্শনে জৈন সম্প্রদায় থেকে আমরা সেটা পেয়ে থাকি। যাই হোক, এখন যারা জৈন দার্শনিক, ভারতীয় দার্শনিক, তাদের মতে কোনো কিছু আংশিক সত্য যখন আমরা বলবো, তখন এই শ্বেত শব্দটি আমরা ব্যবহার করি। আর গ্রিক দর্শনে আমরা সম্ভাবনার ব্যবহার আমরা দেখতে পাই। প্রাচীন যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতকের দিকে আমরা গ্রিক দার্শনিক যারা ছিল তারা সম্ভাবনা বা সম্ভাব্যতা শব্দটি ব্যবহার করতেন। তারা বিশ্বাস করতেন যে কোনো কিছুই নিশ্চিত নয়, সব কিছুই সম্ভাব্য। তাদের যারা গ্রিক দর্শনে বিশ্বাসী, গ্রিক দর্শনে যারা দার্শনিক, এদের বিশ্বাস ছিল যে ওনারা বিশ্বাস করতেন যে কোনো কিছুই নিশ্চিত নয়, সব কিছুই সম্ভাব্য। আর আমরা সাধারণভাবে সেটাও বলতে পারি। তারপরে আমরা যেগুলো আমি নিশ্চিত জানি না, হয়তো ইত্যাদি শব্দ নিয়ে ওনারা প্রকাশ করছেন। অর্থাৎ সম্ভাবনাকে তারা বিভিন্ন উপায়ে ব্যক্ত করেছেন, বিভিন্নভাবে তারা প্রকাশ করার চেষ্টা করেছেন যে তারা কোনো কিছুকে নিশ্চিত নয়, সম্ভাব্য, আমি নিশ্চিত জানি না, হয়তো, হতে পারে ইত্যাদি শব্দ দিয়ে তারা সম্ভাবনাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আবার ডেভিড হিউম, একজন ব্রিটিশ দার্শনিক আছে, ডেভিড হিউম, উনিও সম্ভাবনা নিয়ে কিছু বক্তব্য দিয়ে গেছেন যে কোনো কিছুকে চূড়ান্ত বা নিশ্চিত বলে আমরা মেনে নিতে পারি না। তাহলে ডেভিড হিউম একজন ব্রিটিশ দার্শনিক। ডেভিড হিউমের বক্তব্য হলো যে কোনো কিছুকে আমরা চূড়ান্ত বা নিশ্চিতভাবে মেনে নিতে পারি না। অর্থাৎ তার মতে কোনো কিছুকে নিশ্চিত বলা যাবে না, পৃথিবীতে কোনো কিছুই নিশ্চিত বলা যাবে না, কিছু না কিছু আংশিক অনিশ্চিত আমরা থাকতে হবে। সেটা আমরা সাধারণ সেন্সে আমরাও জানি, আমরাও বলতে পারি। শতভাগ সত্য বা শতভাগ নিশ্চিত বলে আমরা কোনো কিছু সবসময় বলতে পারি না, সকল ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি না। তাই আমরা সব কিছুকে আমরা সাধারণ সেন্সে সম্ভাব্য বলেই মেনে নিতে পারি, বা সম্ভাব্য কথাটা বলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য সেটা উত্তম হবে। আচ্ছা, ফরাসি দার্শনিক আছেন রেনে ডেকার্ট। তার বক্তব্য হলো যে সম্ভাব্য সব কিছুকে সম্ভাব্য অর্থেই গ্রহণ করা উচিত। এইভাবে আমরা সম্ভাব্য ধারণাটা আমরা বিভিন্ন দার্শনিক থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা যে সম্ভাবনা এই শব্দটা
সম্পর্কে আমরা জানলাম। সম্ভাব্য নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন ধরনের মন্তব্য দিয়েছেন। সম্ভাবনা কি, সম্ভাবনা কীভাবে দার্শনিকরা দিয়েছেন। সম্ভাবনা দুইটি ভিত্তি আছে। কি কি ভিত্তি? একটা হলো আত্মগত ভিত্তি, একটা হলো বস্তুগত ভিত্তি। আমি সংক্ষেপে একটু এই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি। সম্ভাবনা ভিত্তি কত প্রকার? সম্ভাবনার ভিত্তি দুই প্রকার। কি কি? আত্মগত দিক এবং বস্তুগত দিক। আচ্ছা, আত্মগত দিকটা কি? আত্মগত দিকটা হলো, সম্ভাবনা হলো আত্মগত বিষয়। মোট কথা যারা আত্মগত দিকগুলো সম্ভাবনা হলো আত্মগত বিষয়। তারা মনে করেন, বা দার্শনিকরা যারা আত্মগত বিশ্বাসী তারা মনে করেন সম্ভাবনাকে কোনো যুক্তিপূর্ণ বিশ্বাসের মাত্রায় পরিমাপ করা যায় না। যারা আত্মগত, যারা দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী, তাদের বক্তব্য হলো যে সম্ভাবনাকে কোনো যুক্তিপূর্ণ বিশ্বাসের মাত্রায় আমরা পরিমাপ বিশ্বাসের মাত্রায় সম্ভাবনায় কোনো যুক্তিপূর্ণ বিশ্বাসের মাত্রায় পরিমাপ করা যায়। অর্থাৎ কোনো ব্যক্তি একটি ঘটনা সম্পর্কে যে যুক্তিপূর্ণ বিশ্বাস ধারণ করে, সেই বিশ্বাস পরিমাপ করে একটি মাত্রায় প্রকাশ করাই হলো সম্ভাবনা। তাহলে এই কারণে বলা হয় সম্ভাবনা হলো ব্যক্তির বিশ্বাসের মাত্রার ব্যাপার। তাহলে আত্মগত ব্যাপার, অর্থাৎ আমি যা বিশ্বাস করব সেটাই হলো আমার আত্মগত দিক। অর্থাৎ আমি যখন কোনো ঘটনার পক্ষে বেশি প্রমাণ যুক্তি উপস্থাপন করতে পারি, তখন ঘটনা সম্পর্কে মানুষের বিশ্বাস বেড়ে যায়। অর্থাৎ একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা সম্পর্কে 3-4 জন মানুষ এটা ব্যাখ্যা দিল। যে ব্যক্তি ওই ঘটনা সম্পর্কে পর্যাপ্ত বা বেশি প্রমাণ উপস্থাপন করতে পারবে, তার বক্তব্যটি মানুষ বিশ্বাস করবে। অর্থাৎ এটি তার একটা আত্মগত দিক। তাহলে সাথে সাথে সম্ভাবনার মাত্রাটাও বেড়ে যায়। অর্থাৎ এই ঘটনাটা সত্য হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়, মানুষ সেটাকেই বিশ্বাস করে। অপরপক্ষে কোনো ঘটনার পক্ষে যখন কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না, তখন ঘটনাটি সম্পর্কে মানুষের বিশ্বাস কমে যায়। একটি ঘটনা ঘটলো, সেখানে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া গেল না, তখন ওই ঘটনা সম্পর্কে মানুষের কোনো বিশ্বাসও থাকে না, তখন সম্ভাবনার মাত্রাও কমে যায়। তাই সম্ভাবনা হলে আমরা বলতে পারি একটি আত্মগত ব্যাপার বা একটা আত্মগত ব্যাপার। আর বস্তুগত দিক হলো কি? সম্ভাবনা বস্তুগত ভিত্তি হচ্ছে এটি কোনো আত্মগত বিষয় নয়, এটি হলো একটি বস্তুগত বিষয়। আচ্ছা, এদের কথা কি? কোনো একটি ঘটনা বাস্তবে কীভাবে বা কতটুকু ঘটতে পারে তার ভিত্তিতে আমরা সম্ভাবনা প্রকাশ করি। অর্থাৎ একটি ঘটনা কিভাবে ঘটলো, কতটুকু ঘটলো, কার উপায়ে, কার মাধ্যমে ঘটলো, তার উপর ভিত্তি করে আমরা সম্ভাবনা প্রকাশ করি বা সম্ভাবনার মাত্রাটা পরিমাপ করি, নির্ণয় করে থাকি। এটা হলো বস্তুগত দিক। এখানে কোনো ব্যক্তির বিশ্বাসের বালাই থাকে না, এখানে বিশ্বাসের কোনো প্রশ্ন আসে না। সেটা হলো ঘটনাটি কী ঘটলো, কেন ঘটলো, কতটুকু করতে পারলো, সেটা ভিত্তিতে আমরা সম্ভাবনাটা প্রকাশ করে থাকি। যাই হোক, এগুলি এই বস্তুগত দিকটা আমরা সাধারণত আমাদের ক্ষেত্রে কমই আছে। আমরা বিশ্বাসের উপরেই সেটা আমরা বিশ্বাসের মাত্রাটাই, অর্থাৎ আত্মগত দিককে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। বিশ্বাস ও বাস্তবতা ভিন্ন জিনিস। এখানে মানুষ যা বিশ্বাস করে তা বাস্তবতার বিপরীতও কখনো কখনো হতে পারে। কেননা বিশ্বাস জিনিসটি নির্ভর করে মানুষের চিন্তা, চেতনা, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, পরিবেশ ইত্যাদির উপর। এটা তো আমি খুব জানি, আমরা আগেই বলেছি মানুষের চিন্তা চেতনা ম্যান টু ম্যান ভেরি করে। আমার চিন্তা চেতনার সাথে আমার ভাইয়ের বোনের কখনো চিন্তা চেতনা মিল থাকবে না। এইগুলি আমার ধর্মীয় মূল্যবোধ আমার বেশি থাকতে পারে, আমার ভাইয়ের সেটা কম থাকতে পারে, আমার শিক্ষা বেশি, আমার ভাইয়ের কম। এই মানুষের চিন্তা চেতনা সবার ক্ষেত্রে একরকম নয়, এটি ম্যান টু ম্যান পার্থক্য হয়। আবার এক এক ব্যক্তির বিশ্বাস এক এক রকম। যেমন কোনো ব্যক্তি অন্ধকারে একটি কুকুরকে শিয়াল মনে করতে পারে, আবার কোনো ব্যক্তি জঙ্গলের ভিতরে একটি মৃত কলা গাছকে একটি ভূত বলে বিশ্বাস করতে পারে। এগুলো স্বাভাবিক সেন্সে আমরা বলি। অর্থাৎ তাহলে বিশ্বাস ও বাস্তব, আসলে একটি জঙ্গলে ভূত নাই, এটা একটি মৃত কোনো গাছ, কলা গাছ থাকতেই পারে। তাহলে এখানে বিশ্বাস ওখানে তার বিশ্বাস, কিন্তু বাস্তবে কিন্তু কোনো ভূত বলে কোনো শব্দ সেখানে নেই। এখানে ছোটোবেলায় মানুষের বিশ্বাস থাকে একরকম, এবং বড় হলে ওই বিশ্বাস আস্তে আস্তে ভেঙে যায়। সেটা কি হয়? পরিবর্তন হয়। মানুষের কুসংস্কার আমরা ছোটোকালে
অনেক কুসংস্কার বিশ্বাস করতাম, কিন্তু দিন দিন আমাদের চিন্তা চেতনা বৃদ্ধির সাথে সাথে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, পরিবেশ, পরিস্থিতির কারণে আমরা সেই কুসংস্কার থেকে মুক্ত হতে পারি। অতএব বাস্তবতা বিশ্বাস দুটো ভিন্ন জিনিস। তাই ঘটনার সম্ভাবনা যেহেতু বাস্তব বিষয়, তো তা বিশ্বাসের ব্যাপার নয়। তাহলে এই জিনিসগুলি আমাদের সম্ভাবনাকে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে অবশ্যই দুটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেই দুটি বিষয় হলো কি? একটা হলো বিশ্বাস, একটা হলো বাস্তবতা। আচ্ছা, আরেকটি জিনিস সম্পর্কে আমি একটু ধারণা দিই। সম্ভাবনার সাথে অভিজ্ঞতার একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অর্থাৎ সম্ভাবনা এবং অভিজ্ঞতার ভিতরে অবশ্যই একটা পরিবেশগত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর এই কারণে সম্ভাবনা আমরা কী বলতে যে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাহলে সম্ভাবনাকে আমরা অভিজ্ঞতা বাস্তব বিষয় বলি, তাই সম্ভাবনা বাস্তব বা বস্তুত এটি কখনো আত্মগত নয়। এভাবে এই জিনিসটির আমরা বর্ণনা দিতে পারি। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার প্রকাশ ঘটে সম্ভাবনার মাধ্যমে। আমরা কি বললাম? আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার প্রকাশ ঘটে সম্ভাবনার মাধ্যমে। প্রকৃতিতে অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আমরা দেখি। এইসব ঘটনার প্রকৃত কারণ অনেক সময় আমাদের জানা থাকে। আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা প্রতিনিয়তই ঘটছে। এগুলি কেন ঘটছে, এগুলি প্রকৃত কারণ কি, এগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা জ্ঞান লাভ করতে পারি না। আমাদের এসব সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। আবার অনেক ঘটনা এত জটিল অবস্থায় থাকে যে সেগুলোর কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমি আগেও বলেছি, যে বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞানটা সীমিত, সে বিষয়গুলোর কারণ নির্ণয় করা আমার পক্ষে অসম্ভব বা আমাদের পক্ষে অসম্ভব। আমি সমুদ্রের নিচে কত প্রাণী বাস করে, কত জীবজন্তু, মাছ, প্রাণী, এগুলি জলচর প্রাণী আছে, এগুলি আমার পক্ষে বা আমাদের পক্ষে এখনও জানা অসম্ভব। এগুলো আমাদের পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব নয়। ফলে আমরা বলতে পারি বিভিন্ন ঘটনার কারণ সম্পর্কে আমাদের জ্ঞান থাকে সীমিত। আমাদের পৃথিবী আর এমনি আমরা বলতে পারি পৃথিবীতে অসংখ্য ঘটনা নিত্যদিন ঘটছে। সবগুলি কারণ আমাদের পক্ষে খুঁজে বের করা, জানা অসম্ভব। এটা একটি কঠিন ব্যাপার, এটা একটি জটিল ব্যাপার। তাই এই সীমিত জ্ঞান, আমার জ্ঞানটা সীমিত, এই সীমিত জ্ঞান দিয়ে আমরা সম্ভাবনাটাকে প্রকাশ করি। আমি যা জানি তার মাধ্যমে আমি যতটুকু সম্ভব সম্ভাবনা শব্দটাকে প্রকাশ করে থাকি। অর্থাৎ একটি জমিতে, আমি যদি একটা উদাহরণ দিই, একটি জমিতে ভালো বীজ রোপণ করলাম, সার দিলাম, ওষুধ দিলাম, নিয়মিত এই গাছগুলোকে পরিচর্যা করলাম, তাহলে আমি অবশ্যই সেখান থেকে ভালো ফসল পাওয়ার একটা সম্ভাবনা করতে পারি। তাহলে আমার যে সীমিত জ্ঞান, এই সীমিত জ্ঞান দিয়ে আমার যে সীমিত জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আমি বলতে পারি যে জমিতে ভালো বীজ যদি রোপণ করি, তাহলে সার দিই, ওষুধ দিই, এবং আমি নিয়মিত যদি গাছে পানি দিই, গাছের যত্ন করি, পরিচর্যা করি, তাহলে আমি সেখান থেকে ভালো ফসল পেতেই পারি। এটাই আমার একটা সম্ভাবনা। সেটা 100% সত্য হতে পারে, না হতে পারে, কিন্তু এটা একটা সম্ভাবনা। এইটা প্রকৃতিগতভাবেই সম্ভাবনা। সেটা আমরা আগেও দেখেছি, বর্তমানেও দেখছি, ভবিষ্যতেও এই ধরনের আমরা সম্ভাবনা বলতে পারি। আমি যদি বলি গত বছর আমরা বলি গত বছর একই জমিতে একই ভালো বীজ দিয়ে ফসল রোপণ, সারটা দিয়ে আমি যদি যে পরিমাণ ফল লাভ করেছি, ফসল পেয়েছি, তাহলে একই রকম বীজ রোপণ করে সার ওষুধ দিয়ে আমি নিয়মিত পরিচর্যা করলে তাহলে একই রকম ফসল পাওয়ার সম্ভাবনা আমার থাকে। সেটাই আমরা জানি, বুঝতে পারি। তো এই ভালো ফসল হবার নিশ্চয়তা আমাদের সীমাবদ্ধ জ্ঞানের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। তাই সম্ভাবনা হলো আমাদের সীমাবদ্ধ জ্ঞানের প্রকাশ। অর্থাৎ সম্ভাবনাটা সবসময় সীমিত জ্ঞান। আমরা সহজে বলতে পারি সীমাবদ্ধ জ্ঞানের যে প্রকাশ তাকেই সংক্ষেপে বলতে পারি সম্ভাবনা। আবার বলতে পারি কি, নিশ্চিত এবং অনিশ্চিতের মাঝামাঝি যে অবস্থান, এইটাই হলো
সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছুকে আমরা নিশ্চিতভাবে যেমন বলতে পারি না, পক্ষান্তরে কোনো কিছু অনিশ্চিতভাবেও বলতে পারি না। আমরা সব কিছুকেই সম্ভাব্য হিসাবে ধরে নিব। সম্ভাব্য হিসাবে ধরে নিলে আমরা এটাকে বলতে পারবো সম্ভাবনা। আরেকটা জিনিস আমি একটু কথা বলেছিলাম, আকস্মিকতা, সেটা একটু একটু সংক্ষেপে বলেছিলাম যে আকস্মিকতা জিনিসটা কী। যে আকস্মিকতা জিনিসটা হলো যে হঠাৎ বা দৈবক্রমে ঘটে যাওয়া কোনো কিছু, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু একটি মানুষ হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে সালাম দিল, আমি তাকে চিনতে পারলাম, যখন পরিচয় পর্ব শেষ হলো তাকে বুঝতে পারলাম, এটাকে আকস্মিকতা বলে। কারণ এই লোক সম্পর্কে আমি অনেক দিন তার সাথে আমার দেখা সাক্ষাৎ নেই, হঠাৎ করে তার সাথে দেখা রাস্তা হয়ে গেল। এই ধরনের দেখা সাক্ষাতের যে একটা বিষয়, যে একটি ঘটনা, এটা হলো আকস্মিকতা। এটা প্রত্যেক মানুষের দৈনন্দিন ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে সেটা হতেই পারে। আমরা সবসময় সেটা পেয়ে থাকি, আমরা জানি, এটাকে আমরা বলি আকস্মিকতা। প্রত্যেক মানুষের জীবনে সেটা এমন কিছু আকস্মিক ঘটনা মানুষের মনে দাগ কাটে, মানুষকে বিস্মিত করে, অবাক করে দেয়। আমরা যা কখনো ভাবিনি, কল্পনা করি। আমি যদি বলি আমার কলেজের স্টুডেন্টরা এবার ভালো রেজাল্ট করার কথা না, কিন্তু দেখা গেল যে বোর্ড রেজাল্ট তারা অনেক ভালো রেজাল্ট করে ফেলছে। এইটা আমাদের কলেজের জন্য একটি আকস্মিক ব্যাপার হয়ে দাঁড়াবে। সেটা সময় সময় কখনো প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যেমন হয়ে থাকে, প্রত্যেক প্রতিষ্ঠান বা কোনো বিষয় ঘটনার ক্ষেত্রে সেটা হতেই পারে। সেটা হয়ে থাকে, আমরা কখনো সেটাকে অনুমান করতে পারি, উপলব্ধি করতে পারি, কখনো সেটা করতে পারি না। বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করলে আমরা এদের মধ্যে কিছু কিছু এই দিক, সম্ভাবনা এবং আকস্মিকতার ভিতরে দুরকম দেখতে পাই। সেই কিছু বিষয়ে সম্ভাবনা এবং সাদৃশ্যের ভিতরে কিছু সাদৃশ্য এবং আকস্মিকতার ভিতরে কিছু মিল এবং অমিল আমরা দেখতে পাই। তো আমরা যাই হোক, আমরা সম্ভাবনা কি, সম্ভাবনা এবং আকস্মিকতা, এই দুটি বিষয় আমাদের অবশ্যই একটু জানতে হবে। আমি তোমাদের ক্লাস নিলাম, সম্ভাবনাটা জিনিসটা কী সেটা বললাম, কতগুলি বাস্তব উদাহরণ দিলাম যাতে জিনিসটা তোমরা সহজে বুঝতে পারো। আকস্মিকতা এই শব্দটা কি, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, সেটাও বললাম। সেটারও কতগুলি বাস্তব উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারবে। বইয়ের ভাষায়, বইতে অনেক কিছুই আছে, কিন্তু বাস্তব আমার ব্যক্তিগত যে আমার জ্ঞান সীমাবদ্ধ আছে, ব্যক্তিগতভাবে আমি যা জানি সেই বাস্তব কতগুলি উদাহরণ, প্র্যাকটিক্যাল জিনিসটা তোমাদের কাছে উপস্থাপন করে জিনিসটা তোমরা সহজেই জানতে পারবে, বুঝতে পারবে। বইয়ের ভাষার থেকে না দিয়ে আমরা সবসময়, যুক্তিবিদ্যাটা হলো বাস্তবসম্মত চিন্তা, বাস্তবসম্মত যুক্তি। বাস্তবত তোমার বইয়ের ভাষা না দিয়ে নিজের ভাষায় যুক্তিসম্মতভাবে সেটা যদি উপস্থাপন করতে পারো, সেটাই সবচেয়ে ভালো হবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব মূল কথাটা লিখব, সাথে সাথে মূল কথার সাপোর্টিংয়ে আমরা কিছু বাস্তব যুক্তি, কিছু বাস্তব উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা যুক্তিবিদ্যার শিক্ষক, যুক্তিবিদ্যার ছাত্রছাত্রী, আমাদের কাজ হলো কিছু বাস্তব যুক্তি উপস্থাপন, চিন্তা চেতনা দিয়ে আমাদের যে মৌলিক তথ্য আছে, দর্শনের তথ্য, যুক্তিবিদ্যার তথ্য, এই মৌলিক দিকগুলো দেওয়ার পরে বাস্তব যুক্তি উপস্থাপন করে জিনিসটাকে ফুটিয়ে তোলা। এটাই হবে আমাদের যুক্তিবিদ্যার শিক্ষক এবং ছাত্রদের মৌলিক বিষয়। তা আমরা সব সময় আমরা চেষ্টা করব মূল জিনিসটাকে তুলে ধরবো। তোমাদের আগেই বলেছি, জ্ঞানমূলক প্রশ্নে শুধু উত্তরটা এক লাইনে লিখবে, ও অনুদানমূলক প্রশ্নে সংজ্ঞাটা দিতে হবে এবং সংজ্ঞার সাথে সাথে একটি উদাহরণ বা একটা বাস্তব যুক্তি, বাস্তব একটা উদাহরণ দিয়ে একে আমাদের ফুটিয়ে তুলতে হবে, তাহলেই তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে। আমি তোমাদের ফার্স্ট ইয়ার ক্লাসও সেটাই বারবার তোমাদের বলতাম, ভালো নম্বর পেতে হলে প্রত্যেকটা সংজ্ঞার সাথে সাথে যেখানে উদাহরণ দরকার, প্রয়োগমূলক উচ্চ দক্ষতা, একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা দেবে, বর্ণনা দেবে, তাহলে তোমাকে পূর্ণ নম্বর পাবে। আর শুধু সংজ্ঞা দিয়ে যদি উদ্দীপকের সাথে জিনিসটাকে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ নম্বর কখনোই পাবে না। তাহলে আমরা আজকে তোমাদের সাথে আমি কি করলাম, অষ্টম অধ্যায়ের সম্ভাবনা এবং আকস্মিকতা এই চ্যাপ্টারে আংশিক আজকে আমরা ক্লাস নিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের বাকি যে অংশগুলো আছে
বাকি যে উদ্দীপক সম্পর্কিত বা বাকি বিষয়গুলো নিয়ে তোমাদের ক্লাস নিব এবং এখান থেকে তোমাদের জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা যাই হোক, আমরা আমাদের মোটামুটি 8টা চ্যাপ্টারে মোটামুটি আমাদের ক্লাস 8টা চ্যাপ্টারে আমরা ভিডিও ক্লাস আমরা প্রায় শেষ করে ফেলছি। তোমাদের ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমি তোমাদের প্রশ্নগুলো দিয়ে দেই এবং এইখানে ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেকটা ক্লাসে জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্ন দিয়ে দেই এবং কিছু এমসিকিউ কোশ্চেনও তোমাদেরকে 2-1টি ক্লাসে এমসিকিউ 10-15টা এমসিকিউ কোশ্চেন উত্তর সব বলে দিয়েছিলাম। আমরা পরবর্তী ক্লাসগুলো আরও কিছু বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব এবং এই প্রত্যেকটি চ্যাপ্টারে কিছু এমসিকিউ কোশ্চেন যেগুলি বোর্ড পরীক্ষা সাধারণত আসে বা আসতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো আমি এমসিকিউ কোশ্চেনে উত্তর সহ তোমাদেরকে বলে দিব। আর আমি মেসেঞ্জারে তোমাদেরকে সকল প্রশ্নে আমি সুন্দর করে তোমাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিই। তোমরা মেসেঞ্জারের প্রশ্নগুলি তোমাদের সাথে করা হয়, ক্লাসও তোমরা বুঝবে। সর্বোপরি তোমাদের সাথে যে কথাটা আমি বারবার বলছি সেটা হলো, তোমরা প্রশ্নগুলো নোট করে নেবে, উত্তরটা লিখে সেটা পড়বে। আমি তো বিস্তারিত তোমাদেরকে ভিডিও ক্লাস নিয়ে থাকি, যত সম্ভব সহজ ভাষায় তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করি। তোমরা আশা করি তোমাদের কাছে যেটা সহজ হবে বা সহজ হয়। আর না বুঝলেও কোনো সমস্যা নাই, যদি একই চ্যাপ্টার তোমরা আমাকে আবার বলো, ফেসবুক পেজে মেসেঞ্জারে বলো যে স্যার আমরা এই চ্যাপ্টারটা আবার একটু পড়ান, বা এই চ্যাপ্টারে এই অংশটুকু বা একটা দুটা উদ্দীপক দিয়ে এই চ্যাপ্টারে 1-2টা প্রশ্ন আমাদেরকে বোর্ড পরীক্ষার প্রশ্ন পড়ান, সেটাও আমরা করে দেব। আমাদের কোনো আপত্তি নেই। আমি অন্তত ব্যক্তিগতভাবে তোমাদের জন্য প্রস্তুত আছি। যে কোনো চ্যাপ্টার, যে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন আমাকে বলবে, আমরা আগে চ্যাপ্টারগুলো শেষ করে এমসিকিউ কোশ্চেনগুলো কিছু এমসিকিউ কোশ্চেন উত্তর সব বলে দিই। তারপর আমরা বিভিন্ন সালে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন উদ্দীপক নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, ক্লাস নিব। অর্থাৎ যুক্তিবিদ্যার সকল চ্যাপ্টারে সকল বোর্ড কোশ্চেন নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে বা আমি আছে, আমার আফসানা ম্যাডাম আছে, দুজনই বোর্ড পরীক্ষা উদ্দীপক নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। তোমাদের আশা করি এই বিষয় এই সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকার কথা, কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা ভালো করে শুধু পড়ালেখা করবে। আর আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থাকলে মেসেঞ্জারে আমাকে নক করবে, ফোনে কথা বলবে। আমি প্রয়োজনে ফোনে তোমাদেরকে বিস্তারিত বলবো, কোনো সমস্যা নাই। যদি মেসেঞ্জারে আমরা কভার করতে না পারি, ফোনে আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অর্থাৎ তোমরা যে প্রশ্নের উত্তর বইতে সঠিকভাবে উত্তর পাবে না, সেই উত্তরটা আমি তোমাদের মৌখিকভাবে আমি টেলিফোনে বলে দেবো, যত সহজ সরল ভাষায় দেওয়া যায় সেটাই আমি তোমাদেরকে দেব। আমি মনে করি আমাদের প্রত্যেকটা বিষয়ে স্যার এবং ম্যামরা খুব ভালো ভালো ক্লাস নিচ্ছেন। তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। প্রয়োজন শুধু তোমরা ধৈর্য ধারণ করে মনোযোগ দিয়ে ক্লাসগুলি শুনবে, দেখবে, নোট করবে। আর প্রয়োজন বোধ করলে স্যার ম্যামদেরকে টেলিফোন করবে, স্যার ম্যামদের সাথে কথা বলবে। আমাদের স্যার ম্যামরা, আমরা কলেজ কর্তৃপক্ষ, আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার যথেষ্ট আন্তরিক এবং আমাদের প্রিন্সিপাল স্যার এই ব্যাপারে অসম্ভব আন্তরিক। উনি আমাদেরকে সবসময়ই ক্লাসের ব্যাপারে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন এবং কলেজের ব্যাপারে উনি কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেই ব্যাপারে উনি আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা কীভাবে ক্লাস নিব, কীভাবে কলেজ উন্নত করা যায়, ছাত্রছাত্রীদের উন্নতি হয়, ভালো রেজাল্ট করা যায়, সেই চেষ্টা উনি আমাদের সবসময় আমাদেরকে বলে থাকেন। আমরা ওনার কথা মতো, ওনার দিক নির্দেশনা মতো আমরা ক্লাস নিয়ে যাচ্ছি কলেজের মঙ্গলের জন্য, কলেজের স্বার্থের কথা চিন্তা করে। আমরা সব স্যার, আমরা কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার, আমাদের টিএনও স্যার, টিএনও ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল স্যার, সবাই আমরা কলেজের স্বার্থের জন্য, কলেজের উন্নতির জন্য আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি তোমরা যদি ধৈর্য ধরে চেষ্টা করো, পরিশ্রম করো, পড়ালেখা করো, তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। তোমরা মোটামুটি আশা করি তোমরা ভালো, আমাদের এই কথাগুলো, আমরা স্যার ম্যামদের ক্লাসগুলো ভালোভাবে দেখবে, পর্যবেক্ষণ করবে, শুনবে, শিখবে। সমস্যা থাকলে স্যার ম্যামদের সাথে কথা বলবে। আর আমি তোমাদের ব্যক্তিগতভাবে সবসময় তোমাদের জন্য আমার দরজা সবসময় খোলা।
যুক্তিবিদ্যার সকল চ্যাপ্টার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তোমার জন্য অলওয়েজ স্ট্যান্ড বাই আছি। তোমরা সবসময় আমাকে নক করবে, তোমাদের সাথে আমার কথা হবে, প্রশ্নের সমাধান আমি করে দেবো ইনশাল্লাহ। আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে, তো আবার ক্লাস নেব। তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো, বি সেফ, বি স্ট্রং। আল্লাহ হাফেজ।